তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেখতেই পাচ্ছেন আরও একটি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আসলে যার ভিডিও নিয়ে রিঅ্যাকশন করবো, আসলে তিনি নিজেই অনেক বড় একজন উপস্থাপক এবং তিনি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। বলা যায় যে সাক্ষাৎকারের জন্য এবং উদ্ভট প্রশ্নের জন্য তিনি আসলে বিখ্যাত। তো বুঝতেই পারছেন আমি কার কথা বলতেছি। তিনি হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। তো শাহরিয়ার নাজিম জয় আসলে উপস্থাপনায় যতটুকু সফল, অভিনেতা হিসেবে তিনি আসলে ততটুকু সফল ছিলেন না। নাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এবং আসলে নাটক এবং সিনেমা কোনোখানেই তিনি আসলে তেমন সুবিধা করতে পারেন নাই। কিন্তু তিনি আসলে একটা সময় উপস্থাপনাতে আসেন এবং উপস্থাপনাতে এসে তিনি আসলে খুবই ভালো একটা পজিশন করে নেন। বলতে গেলে আসলে বাংলাদেশের টেলিভিশন উপস্থাপনায় কিন্তু তার ধারে কাছেও কেউ ছিল না। এর কারণ হচ্ছে তিনি আসলে এই উপস্থাপনায় নতুন কিছু ধারা নিয়ে এসেছিলেন এবং বর্তমান যুগে যেরকমভাবে মানে দর্শক যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে, এইরকম বিতর্কিতভাবে তিনি আসলে তার অনুষ্ঠানগুলো উপস্থাপনা করতেন। কিন্তু তিনি এইসব অনুষ্ঠান উপস্থাপনা করে যতটুকু বিতর্ক, তার চেয়ে বেশি বিতর্ক হয়েছেন বিগত সরকারের আমলে কিছু কর্মকাণ্ড করে। তাছাড়া তার জমি নিয়ে একটি আলোচনা আছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এই জমির জন্য অথবা প্লটের জন্য তিনি মা ডেকেছিলেন। তো এসব কারণে তিনি কিন্তু অনেক সমালোচিত। তো বেশ কিছুদিন তিনি মিডিয়ায় ছিলেন না, তারপরে আবারও তিনি মিডিয়ায় সরব হয়েছেন। আর এই মিডিয়ায় সরব হওয়ার পরে তার একটি সাক্ষাৎকার নিয়েছে কালের কণ্ঠ। তো সেই সাক্ষাৎকারেও তিনি কিন্তু একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তো তার বক্তব্যটি এইরকম যে জমির জন্য যদি শেখ হাসিনাকে মা ডাকতে পারে, তাহলে ইউনূসকে বাবা ডাকবো। তো চলুন আমরা আসলে আর কথা না বাড়িয়ে তার সেই বিস্ফোরক সেই মন্তব্যটি সহ তার এই সাক্ষাৎকারটি আমরা একটু দেখে নেই। জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে? আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। একেবারেই অনুচিত একটা গুনার কাজ। আমি নিজে সেটার জন্য অনুতপ্ত। আমি আর করতে চাই না এই ধরনের কাজ। 15 বছর 16 বছর একজন একটা শাসক থাকে একটা দেশে, সেই শাসক নানাভাবে নানান জায়গাকে যখন দখলদারিত্বের মধ্যে আনে, তখন আমরা কিন্তু খুবই অসহায়। আমরা বিভিন্নভাবে আমাদের গ্যাস বিল দিতে হলেও কিন্তু সরকারের কাছেই যেতে হয়। ভিউয়ার্স, আমার সাথে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কথা বলবো তার সঙ্গে। তো ভাইয়া, আজকে এই সিনেমায় আপনিও একটি পার্টে অভিনয় করেছেন, সব মিলে কেমন প্রতিক্রিয়া? যারা দেখতে আসছে সবাই তো ভালো বলছে, এবং এটি তো এই সময়কার ছবি, এবং এটি একটা ম্যাজিক্যাল ছবি। আমরা গত বছর ছবিটা নির্মাণ করেছিলাম, এই সময়ের সাথে যে ছবিটা এত দুর্দান্ত ভাবে ম্যাচ করে যাবে সেটা তো কল্পনাই করা যায়নি। আপনারা ডায়লগ শুনেও বুঝতে পারছেন, সিকোয়েন্স দেখেও বুঝতে পারছেন। সেটাতে কাজ করে আমি তো মনে করি যে আমি অনেক লাকি একজন মানুষ, আমি কাজ করতে পেরেছি। যখন অভিনয় করছিলেন তখন কি মনে হচ্ছিল যে এরকম কিছু হতে যাচ্ছে সামনে? অবশ্যই তখন যে সরকার ছিল সেই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে চলচ্চিত্রে অভিনয় করা, একজন ডিরেক্টর সে চলচ্চিত্র নির্মাণ করেছে, এটি যে কত দুঃসাহসিক কাজ সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটা কিভাবে এত বেশি এই সময়ের সাথে ম্যাচ করেছে। মনে হচ্ছে যে আমরা জানতাম, কিন্তু এটা তো আসলে একদমই আমাদের অজানা ছিল, এবং এই সময়ে সেটা সময়ের প্রতিটি ঘটনার সাথে মানুষকে মিশে। চেনা খুবই আমি কঠিন। মনে করি যে এই ছবিটি সবারই দেখা উচিত, এবং আমরা খুবই ভাগ্যবান যে এই আন্দোলন আমি ব্যক্তিগতভাবে রাস্তায় নেমে করতে পারি নাই, কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে আমার আন্দোলন হয়ে গেল। এবং এই সিনেমাতেও আপনি অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই দর্শকের কাছে আপনাকে নিয়ে যে প্রতিক্রিয়া ছিল এটা ভেঙে যাবে বলে কি আশা করেন? দেখেন, আমি দর্শককে কোনোভাবে দোষ দেই না। যখন 15 বছর 16 বছর একজন একটা শাসক থাকে একটা দেশে, সেই শাসক নানাভাবে নানান জায়গাকে যখন দখলদারিত্বের মধ্যে আনে, তখন আমরা কিন্তু খুবই অসহায়। আমরা বিভিন্নভাবে আমাদের গ্যাস বিল দিতে হলেও কিন্তু সরকারের কাছেই যেতে হয়। আমাদের বুঝলাম না ভাই এই কথাটা। গ্যাস বিল দিতে হলে কেন সরকারের কাছে যেতে হবে? এই কথাটা আসলে আমার বুঝে আসে নাই। কারেন্টের কোনো সমস্যা হলেও আমাদের সরকারের কাছেই যেতে হয়। কাজে জনগণ কিন্তু আলটিমেটলি যে সরকারই থাকে সেই সরকারের দ্বারস্থ তাদের
হতে হয়। তো আমরা যে প্রকার দ্বারস্থ হয়েছি সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের এই তরুণ সমাজ যে বিপ্লব এবং আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েছে, যা ছাড়া আসলে পতন ঘটানো সম্ভব হতো না, তাদের জন্য তাদেরকে আমাদের স্যালুট দিতে হবে। এই যারা পতন ঘটিয়েছে তারা তো আমাদের মতো মানুষদের, যারা আমরা খুব বেশি এই আন্দোলনে সক্রিয় ছিলাম না, আমরা চুপচাপ ছিলাম, আমরা কাজে ব্যস্ত ছিলাম, তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে এবং তাদেরকে ফেসবুকে দুইটা গালি দিতেই পারে। তো আমি মনে করি এটা তাদের প্রাপ্য অধিকার, তারা আমাকে গালাগালি করেছে, কিন্তু আমার প্রতি অবিচারটা একটু বেশি হয়েছে। এটা কারণ হচ্ছে আমার ফেসবুকের পপুলারিটি আমার মনে হয়, কিন্তু আমি এই সরকারের সাথে কোনোভাবে কোনো পদে রাজনীতিতে জড়িত ছিলাম না। যা কিছু যতটুকু করেছি আসলে 15 বছরে সবারই কিন্তু প্লট নিতে চেয়েছিলেন। সরকারে কোনো কিছুতেই জড়িত ছিলেন না, কিন্তু প্লট নিতে চেয়েছিলেন। তো মানুষ আসলে পারে ভাই। মানুষ তার সুবিধার জন্য অনেক কিছুই করতে পারে। তো এখন তিনি মানে কীভাবে কী সুন্দর অস্বীকার করতেছেন যে তিনি কোনো কিছুতেই জড়িত ছিলেন না। তিনি যারা আন্দোলন করেছে তাদেরকে স্যালুট জানাচ্ছেন, আর ওইদিকে আবার প্লটের জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু মা ডেকেছিলেন। তো আসলে শাহরিয়ার নাজিম জয় তার মামাতো বোন সেদিন, তার মামাতো বোন দিটি, তিনি একটা বক্তব্য দিয়েছেন দেখেছি। তো সেখানে তিনি বলেছেন যে শাহরিয়ার নাজিম জয় যে তার ফুফাতো ভাই, এটা বলতেও তাদের লজ্জা হয়। তো আমি আরেকটা জিনিস বলে নেই, শাহরিয়ার নাজিম জয় কিন্তু হচ্ছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক কাজী মাজহারুল আনোয়ারের আপন ভাগনা। তো সেখান থেকে আসলে তার কথাবার্তা বলতে হলে একটু আসলে বুঝে শুনে বলাটাই উচিত ছিল, কিন্তু তিনি বিগত দিনে যেভাবে তার অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছেন সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। তো আসলে শাহরিয়ার নাজিম জয় সম্বন্ধে বেশি বলার প্রয়োজন নাই, বেশি বলার কোনো প্রয়োজন নাই। বাদবাকি তিনি যে কথাগুলো এই সাক্ষাৎকারে বলেছেন সেগুলো একটু দেখে নেই। না কোনোভাবে এইভাবে জড়িয়ে যাওয়ার রেকর্ড আছে, এটা আমার একার না। তো আমি মনে করি এই ছবিটাই হচ্ছে আমার প্রতিবাদ, এই ছবিটাই হচ্ছে, এতে অভিনয় করতে পারাটাই হচ্ছে এই আন্দোলনের আমিও যে একজন কর্মী সেটা প্রমাণিত হওয়া। এবং আমি মনে করি মানুষের মনের ভুল বোঝাবুঝিগুলি দূর হবে এবং আমরা এই নতুন বাংলাদেশে যেন সবাই একসাথে থাকতে পারি, কাজ করতে পারি এবং ভালোবাসতে পারি একে অপরকে এবং আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি, সেই সুযোগ আমাদের আছে। এবং একটি চলচ্চিত্র একটি দেশকে পরিবর্তন করে দেয়। আমি এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের এই মনোভাবের পরিবর্তন হবে, এটি আশা করি। ভাইয়া, আগের স্বৈরাচারী সরকারের সময় আমরা শিল্পীদের মধ্যে অনেক চাটুকারিতা দেখেছি। এখনকার সময় কি সেটা দেখতে পাচ্ছেন কিনা, বা এরকম কি সামনে হতে যাবে কিনা, বা এটা না হোক এরকম কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি? দেখেন, আমরা 15 বছরে 17 বছরে বিভিন্নভাবে চাটুকারিতায় বিভিন্ন মানুষ যুক্ত ছিল, এটা তো একদম সত্যি, আমরা দেখেছি। যেমন আমি যে বিষয়ে অনেক বেশি আমাকে নিয়ে খুবই ট্রল হয়েছে যে আমি একটা জমির আবেদন করেছি, কিন্তু এটা 2014 সালে। তো আমার এটা নিয়ে কোনো কিছু বলার নাই, কিন্তু এটা নিয়ে আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা অনেক বেশি হেনস্থা আমি পারিবারিকভাবে সামাজিকভাবে হয়েছে। আমার নামে এমন একটা মামলা, উদ্ভট মামলা দেওয়া হয়েছে যেটা আসলে ওই সময় আমি দেশের বাইরে ছিলাম, শুটিং এ ছিলাম। এগুলো হচ্ছে মানুষের একটা জিদ, ক্ষোভ। মানুষ ভুল ভাবছে অনেককে, যে ভাবছে যে এরা বোধহয় স্বৈরাচারকে অনেক বেশি দোষর। কিন্তু দেখেন যে আমি ব্যক্তিগতভাবে আমি সাফাই গাচ্ছি না। যে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলো আসবে গ্রুপ, সেই গ্রুপে কি আমি ছিলাম? আমি ছিলাম। সো আমি আমার জায়গা থেকে সবসময়ই চেষ্টা করেছি একটা নিউট্রাল জায়গায় থেকে নিজের কাজ করা। এবং আপনার উত্তরের সাথে সামঞ্জস্য রেখেই প্রশ্ন করতে চাই যে জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে? আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো, এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত না। কিন্তু আমি তখনও বলেছি যে এই সরকার যে এত বড় স্বৈরাচার হয়ে উঠেছে এবং এই সরকারের পতনের জন্য যত মানুষ প্রাণ দিয়েছে, এটা খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে গিয়েছে। কাজে ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি, আমার কাছে এখন অনুতপ্ত। আমি অনুতপ্ত কারণ অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এত প্রাণ যেখানে যে যিনি ছড়িয়েছেন তার প্রতি তো কোনো রকম মমতা কারো থাকতে পারে না। সেই হিসাবে আমি তো অবশ্যই সেই অপরাধের বোঝা নিব। কিন্তু একটি সরকার যখন দীর্ঘদিন শাসনে থাকে
তার থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস কাজ নেবার জন্য আমাদেরকে কিছু না কিছু আবেদন করতেই হয়। এটা অনেকেই করেছে, অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই আসলে। তো তিনি একটা জমির জন্য শেখ হাসিনাকে মা ডেকেছিলেন, এখন প্রয়োজনে আরেকটি জমির জন্য তিনি ইউনূস সাহেবকে বাবাও ডাকতে পারেন। তো আসলে এখন বাবা দাদা যাই ডাকেন না কেন উনি আর সেই সুবিধা পাবেন কি না সেটা আসলে পরের বিষয়। আর তিনি বলতেছেন যে আহ, এই যে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন শিল্পীরা যে চাটুকারিতা করেন সেটা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তো তিনি মোটামুটি সবগুলো স্বীকার করে ফেলেছেন। আর এই ভিডিওতে আসলে আমার শাহরিয়ার নাজিম জয়কে দেখে মনে হচ্ছে আসলে তিনি খুবই কষ্ট করে এই সাক্ষাৎকারটি তিনি দিচ্ছেন। কিন্তু দেখেন দিন কিভাবে বদলে যায়। এক সময় এই শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে যারা আসতো তারা কিন্তু অনেকেই ভয়ে এবং আতঙ্কে থাকতো যে শাহরিয়ার নাজিম জয় কখন কাকে কোন প্রশ্ন করে বসেন। কিন্তু আজ আমার কাছে মনে হচ্ছে এই শাহরিয়ার নাজিম জয় এখন বর্তমানে আতঙ্কের মধ্যে আছেন, এই সাংবাদিক কখন তাকে কোন প্রশ্ন করে ফেললেন। তো আরও সামান্য একটু রয়ে গিয়েছে, দেখি শেষ পর্যন্ত আর কোনো তথ্য আছে কিনা। কিছুদিন আগে এই জুলাই আন্দোলনের পরে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি কাজ হারাচ্ছেন। বর্তমানে শিল্পীরাও অনেক সময় কাজ বন্ধ আছে, নাটক অফ আছে, কিছু কিছু সিনেমার কাজও থমকে আছে। এটা কিভাবে কাটিয়ে উঠছেন, বা এই 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 কোনো হ্যাসেল কি ফিল করছেন কিনা? আমি মনে হয় যে কাজ হারানোর ব্যাপারটা যেটা প্রথমে ছিল, এখন এটা আমাদের অঙ্গনের মানুষরাই আমাদেরকে অনেককে আলাদা করে অনেকে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছে। আমি মনে করি এই প্র্যাকটিসটা ভালো না। যারা একদম অভিযুক্ত, সরাসরি অনেক ক্রাইমের সাথে জড়িত, এই সরকারের সাথে যাদের অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আলাদা করা হোক, বাকিদেরকে আসলে স্বাভাবিক অবস্থানে ফিরে আনার জন্য সবার চেষ্টা করা উচিত। তা নাহলে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা একই পুনরাবৃত্তি করি তাহলে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কখনোই ভালো হবে না। তো এইটা অবস্থা থেকে অবশ্যই আমার মনে হয় উত্তরণ হবে। 13টি প্রশ্ন সামথিং। তো এই শোতে আপনি যে এরকম প্রশ্ন করে 10 মানে গেস্টকে যে বিব্রত করেন, এবং এইটা নিয়ে একটা ট্রেন্ডই চলে এসেছে এখন। প্রায় প্রতিটি শোতেই গেস্টকে অপ্রস্তুত করে বা আপত্তিজনক কিছু প্রশ্ন করে ভাইরাল হওয়ার একটা ট্রেন্ড চলে আসছে। শিল্পী হিসেবে, আমি উপস্থাপক জয়ের কথা বলছি না, শিল্পী হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমি এটা স্বীকার করছি যে আমার শোতে অনেক আক্রমণাত্মক প্রশ্ন হতো এবং সেই প্রশ্নগুলোতে অনেকে বিব্রত হতো। আমি সেজন্য শো করাই বন্ধ করে দিয়েছি। আমি অনুতপ্ত। আমি মনে করি না যে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করা উচিত, কিন্তু আমার সেটে বেশিরভাগ সময় আমরা অর্গানাইজড ওয়েতে সেটা করতাম। কাউকে অসম্মান করা একেবারেই অনুচিত, একটা গুনার কাজ। আমি নিজে সেটার জন্য অনুতপ্ত। আমি আর করতে চাই না এই ধরনের কাজ, এবং আমি অন্যকেও বলবো। তার 300 সেকেন্ড 13টি প্রশ্ন, সেন্স অফ হিউমার, ওটা এটিএন বাংলা ছিল। তো এরকম প্রোগ্রামগুলো যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে তিনি কীরকমভাবে মানুষকে বিব্রত করতেন। তো এখন তিনি এই বিষয়টা নিয়ে আসলে অনুতপ্ত তিনি বলতেছেন, এটা আসলেই ভালো। আর সেই সময় আসলে এটা ওই ভারতীয় যে সাংবাদিক আছে ময়ূররঞ্জন, এই ময়ূররঞ্জন বিষয়ের মতো টিআরপির জন্যই মূলত ওইটা করতেন, ওইটা কিন্তু আর বলেন নাই। তাছাড়া উনি বলেছেন যে ওইটা অর্গানাইজ করে করতেন। তো যাই হোক, ওইগুলো চলে গিয়েছে, এগুলো আর টেনে লাভ নাই। এটা আসলে দিন শেষে এটা অনেক পে করতে হয়, এবং আমি একজন অভিনেতা হিসেবে আমি আসলে অভিনয় করতে চাই। আমি রুটি রোজগারের জন্য যা করা দরকার তা করতে চাই। শিল্পী হিসেবে আমি কাজ করতে চাই, কিন্তু আমি মনে করি সেই যে মানুষগুলো আমার দ্বারা কষ্ট পেয়েছে তাদের কষ্ট দেয়া আমার ঠিক হয়। তো যাই হোক, সবশেষে তিনি আসলে নিজেকে বলেছেন যে তার অতীত কর্মকাণ্ডের জন্য তিনি আসলে এখন অনুতপ্ত। এটা আসলে ভালো। আর ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখেছি। 8 মিনিট 20 সেকেন্ডের ভিডিও, 8 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত আমরা দেখেছি। চলুন তার মধ্যে 2-3টি কমেন্টও দেখে নেই। বেশি কমেন্ট দেখবো না, এখানে আসলে 1.6K কমেন্ট পড়েছে। তো এখান থেকে 2-4টি কমেন্ট আমরা একটু দেখে নেই। তো প্রথম যে কমেন্টটি আছে সেটি হচ্ছে একজন নির্লজ্জ উপস্থাপক জয়। দ্বিতীয় যে কমেন্টটি আছে সেটি হচ্ছে জয়ের ছেলে যদি অন্য কাউকে বাবা বলে জয় তাতেও আপত্তি করবে না, জমি পেলেই হয়।
আসলে সবগুলো কমেন্ট কয়েকটা কমেন্ট পড়তে পারবো কি না সেটাও আসলে ভাবার বিষয় আছে। তারপরে ২ টা আমি পড়েছি, আরো ২-৩ টি কমেন্ট একটু পড়ি। তারপরে আছে, তখন তুমি চুপ থাকতে পারোনি, হাসিনার পা চেটেছিলে। তারপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা এটা একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলুন একবার পাঠ করি। আচ্ছা এটা অন্যরকম একটা কমেন্ট। তারপরে আছে ব্যক্তিত্বহীন লজ্জাহীন মানুষ সুখী সবচেয়ে। তারপরে আছে আম্মা ডেকে ১৬ বছর পার করেছ, আব্বা ডেকে ৩২ বছর পার কইরা দাও। তারপরও যদি হায়াত থাকে মানে বেঁচে থাকো, কাউকে দাদা নানা কিংবা কাউকে চাচা জেঠা ডেকে বাকি জীবন পার করে দিতে পারো শোনা। তারপরে আরেকটি কমেন্ট আছে, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই যার কোনো লজ্জা নাই। তারপরে তারপরে আছে, তার মানে নিজের প্রয়োজনে সে আবার চাটুকারিতা করতে রাজি। তারপরে আছে, উনি আবার নতুন করে চাটুকারিতা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এটা আসলে মজার একটা কমেন্ট। তারপরে আসলে সবগুলা কমেন্টই এইরকম। আমিও তো ৫ থেকে ৬টি কমেন্ট পড়েছি। তো মোটামুটি সবগুলা কমেন্টই এইরকমই। তো যাই হোক, শুধু শাহরিয়ার নাজিম জয় না, আমি মনে করব যে শাহরিয়ার নাজিম জয়কে দেখে বাদবাকি যারা এরকম আছেন সবাই আসলে সতর্ক হবেন এবং যে কর্মকাণ্ড করেন সেটা আসলে বুঝে শুনে করাই ভালো, যাতে পরবর্তীতে আসলে শাহরিয়ার নাজিম জয়ের মতো মুখ ছোটো করে কোনো সাক্ষাৎকার দিতে না হয়। আশা করি ভিডিওটি সবার একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে ভিডিওতে একটি লাইক করবেন এবং শাহরিয়ার নাজিম জয়ের এই বিষয়টি নিয়ে, তার সাক্ষাৎকার নিয়ে আপনারা কী অনুভব করতেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার এই চ্যানেলটি একদম নতুন, তো আশা করব যারা রিঅ্যাকশন ভিডিও পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।